নির্বাচন নিয়ে অধৈর্য হয় সরকারি সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। অন্যদিকে 2025 সালের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি ও সমমনারা। নির্বাচনের সময় নিয়ে আবারও কি রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হবে? এসবই আজকের আলোচনা আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক দলের টানাপোড়েন, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব স্থানীয় সরকার ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সম্পাদক জি9। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমার প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে, সেই সময়সীমা অস্পষ্টতার অভিযোগ জানিয়ে বিএনপির পক্ষ থেকে অসন্তুষ্টি জানানো হয়েছে। কিন্তু আজ আমরা যেমনটি দেখলাম, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেমনটি বললেন, নির্বাচন নিয়ে অধৈর্য হয় সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সংস্কারের কার্যক্রম বাস্তবায়নের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন করে উপদেষ্টার এই মন্তব্যের পর নির্বাচন নিয়ে জটিলতা কি আরো বাড়বে? না, নির্বাচন নিয়ে জটিলতা তো আছেই। বাড়বে কিনা সেটা তো নানান জনের নানান মন্তব্যে হয়তো বোঝা যাবে। দেখেন, একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন কিছু বলেন, যে কথাটা উনি বললেন, এবং একটা অস্পষ্ট কেউ কেউ মনে করেন, বাট স্পষ্ট তো আছে। উনি 3টা পর্যায়ের কথা বলেছেন, কিছু কিছু সংস্কার, প্রধান সংস্কার, রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সব সংস্কার 3টা পর্যায়ে উনি বিভক্ত করে বলেছিলেন যে 25 ডিসেম্বরে এবং 26 জুন, এই 6 মাস 7 মাসের একটা টাইম লাইন। তো আমার কাছে জিনিসটা খুব একটা অস্পষ্ট ছিল না। হয়তো ডেফিনিট ডেট নাই যে ডিসেম্বরেই হবে, মার্চে হবে বা জুনে হবে, নাই। কিন্তু একটা তো পরিষ্কার ধারণা পাওয়া যায় যে প্রধান উপদেষ্টা সেভাবে মনে করছেন। তার আগে সেনাবাহিনী প্রধান এক ধরনের টাইমলাইনের কথা বলেছিলেন, মাঝখানে উপদেষ্টাদের কেউ কেউ বিভিন্ন ধরনের টাইমলাইনের কথা বলছেন। আজকে যার কথা বলছেন আসিফ মাহমুদ সাহেব, উনি বললেন যে সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর নির্বাচন হবে। তো আমি ঠিক বুঝতে পারছি না যে এই মানে উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দিচ্ছেন কে, এবং ডক্টর ইউনূস যদি নেতৃত্ব দেন, উনি নোবেল লরেট, এবং ওনাকে খুবই বিনোদ করে যতটুকু জানি আর কি, ছাত্রদের অনুরোধ, নানান মানুষের অনুরোধে উনি রাজি হয়েছেন এই দায়িত্ব নিতে। তো উনি যখন কোনো কথা বলেন, এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদ সবাই মিলে তাকে সাপোর্ট করতে হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য সাংঘর্ষিক কিনা? অফকোর্স সাংঘর্ষিক। উনি বলছেন যে সংস্কার শেষ করে করতে হবে, সংস্কার হচ্ছে না, সংস্কারের আগে নির্বাচন না। তো সংস্কার কতদিন ধরে চলবে? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এবং সংস্কার চাই, আমরা সকলেই চাই, জনগণও সংস্কার চাই। 54 বছর কোনো সংস্কার হয়নি। 54 বছরে আমরা নানান গভর্নমেন্টকে নানান কাজ করতে দেখেছি। এই কারণে মানুষ একটা সংস্কার চায়। কিসের সংস্কার? মূল সংস্কারটা তো হলো নির্বাচনের সংস্কার। কারণ গত 3টা নির্বাচনের ফলে মানুষ দেখেছে যে তাদের ভোট দেওয়ার প্রয়োজন হয় না, ভোট দিতে দেওয়া হয় না, বিনা ভোটে নির্বাচিত হয়ে যায় 154-র বেশি সংসদ সদস্য। আবার রাতের বেলা ভোট হয়, দিনের বেলা বাক্স ভরানো হয়, এবং আমি তুমি ডামি নির্বাচন হয়। তো এরকম নির্বাচনের কারণেই তো আজকে নির্বাচন সংস্কারটা সবার সামনে চলে আসছে। এবং এই যে আমরা যখন ফ্যাসিবাদী বলি, স্বৈরতন্ত্র বলি, যে নামেই ডাকি না কেন বিগত সরকারকে, কেন বলি? বিকজ পলিটিক্যালি ফ্যাসিবাদ, নির্বাচন করতে দেয়নি, গণতন্ত্রে বিশ্বাস করেনি, মানবিক অধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন, এবং তারপরে তো আন্দোলনের সময় পুলিশের গুলিতে এবং নানানভাবে 1400-1500 লোক, নাম্বারটা এখনও আমরা নিশ্চিত না, বাট হাজারের উপর লোক মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তো এই কারণে তো একটা সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, এবং সংস্কারটা মূলত নির্বাচন কেন্দ্রিক। তো নির্বাচনের ভালো নির্বাচন করার জন্য উৎসবমুখর, ফেয়ার, স্বচ্ছ, ভয়ভীতিহীন নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করা, এবং সেই নির্বাচনে একটা নেতৃত্ব দেওয়া। নির্বাচনগুলো খারাপ হয় কেন? খারাপ হয় রাজনৈতিক দলগুলো যখন সরকারে ক্ষমতা থাকে, আর যখন 2/3 মেজরিটি থাকে তো একদম পুরোপুরি খারাপ হয়ে যায়। সেই কারণে নির্বাচন যখন আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল 91, 96, 2001, এবং তত্ত্বাবধায়ক ব্যাকড বাই আর্মি 2 বছরের জন্য 2008, এইসব নির্বাচন নিয়ে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা হলো, একটা অ্যাকসেপ্টেড রেজাল্ট।
কিন্তু 14, 18, 24 তো অ্যাকসেপ্টেড না। সেই কারণে কিছু কিছু সংস্কার করার প্রয়োজন আছে। বাট সংস্কারের প্রায়োরিটিটা কি, আপনি কোথায় কোথায় সংস্কার করবেন, কি সংস্কার করলে নির্বাচনটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যাবে, তো সেই সংস্কারগুলোর ব্যাপারে তো কারো আপত্তি নেই। এবং এই সংস্কারগুলো করতে আপনার কত সময় লাগবে সেই সময়টা নিয়ে একটা টাইমলাইন আমরা পেলাম, এবং এটা এখনো আলোচনা হতে পারে পরিষ্কারভাবে। কিন্তু সংস্কার না হলে নির্বাচন নয়, সংস্কার না হলে নির্বাচন নয়, অথবা অমুকের বিচার, শেখ হাসিনার বিচার বা গণহত্যাকারী অন্যদের বিচার না হওয়া পর্যন্ত এমনটি বলেছিল। তো আপনি ওইটাতে সংস্কার তো একটা বড় জিনিস, এটা চলমান, এবং এটা কতদিন ধরে করবেন সেটারও একটা নির্দিষ্ট থাকতে হবে। এবং আগামী 500, 1000, 2000 বছরও সংস্কার হবে। আমরা এখানে যে বসে আছি, আমরা কিন্তু সংস্কারের মাধ্যমে বসে আছি। আমাদের পৃথিবীটা এরকম ছিল নাকি? 1000 বছর আগে এটা একটা সার্ফডম ছিল, মানে দাস প্রথা ছিল। তারও আগে মোগল শাসন ছিল, রাজার শাসন ছিল, ঔপনিবেশিক শাসন ছিল। তো এটা সংস্কার এবং বিপ্লব আন্দোলন, এগুলোর মধ্যে দিয়ে তো আজকে আমরা এখানে বসছি। সভ্যতার ক্রমবিকাশ মানে তো সংস্কার, তো এটা চলতে থাকবে, 500 বছরও চলতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতটুকু সংস্কার করতে চায় সে বিষয়ে অস্পষ্টতা কতটুকু করতে চায়, মানে এটার প্রায়োরিটি কতটুকু করতে চায়, এই টুকু দিয়ে তো আর আলোচনা করা যাবে না। আমি তো স্পষ্টভাবে বললাম, নির্বাচন সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর করার জন্য এবং সত্যিকারের একটা নির্বাচন করার জন্য জনগণ ভোট দিতে যেতে পারে, সেই লক্ষ্যে যা কিছু সংস্কার, নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কমিশন আইন, নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের যে আমাদের আইন বিধি যা আছে এনাফ ভালো নির্বাচন করার জন্য, ওটাও প্রমাণিত হয়েছে। এবং আমাদের যে যারা নির্বাচনে কাজ করেন, প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য গণকর্মচারী যারা নির্বাচনে কাজ করেন, তাদেরকে একটা জুডিশিয়ারি, তাদেরকে একটা নেতৃত্ব দেওয়া, যে তারা ভালো নির্বাচন করবেন। একটা উদাহরণ দেখলেই তো আমরা বুঝি, একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক কথাবার্তা আছে। বাট ওটার 88 দিনের মাথায় সম্ভবত 21শে জুনে আরেকটা নির্বাচন হয়েছিল, এবং তখন কি বিশাল কোনো পরিবর্তন করতে হয়নি, কিছু নেতৃত্ব পর্যায়ে পরিবর্তন, এবং সরকার ঠিক করেছে যে ভালো নির্বাচন করতে হবে, এবং হয়েছে নির্বাচন। তো তত্ত্বাবধায়ক সরকাররা যখন আসছে তখন সামান্য কিছু রদবদল, নেতৃত্বের রদবদল করে তারা একটা নির্বাচন করেছেন। ঠিক আছে, আমরা এখন একটু বেকায়দা অবস্থা আছি, মানে 3টা খারাপ নির্বাচনের পরে, সেই কারণে হয়তো কিছু সংস্কার করতে কিছু সময় লাগবে। বাট এই সময়টা আমি টাইমলাইন বলতে পারবো না। আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন বলেছে, একবার বলা হলো না ভোটার তালিকা করতে নাকি 1 বছর লাগবে, তো নির্বাচন কমিশন তো বলেছে যে ভোটার তালিকা করতে তাদের 2 মাস লাগবে, এবং সেটাই কারেক্ট। 2 মাসের কম সময় লাগতে পারে, বিকজ আমাদের একটা ছবিযুক্ত ভোটার তালিকা আছে। 111-এর সরকারের অনেক সমালোচনার পরেও আমাদের একটা ছবিযুক্ত ভোটার তালিকা আছে, এবং আমাদের জন্ম সনদপত্র আছে প্রতিটি নাগরিকের। জন্ম সনদপত্র ছাড়া কেউ আপনার প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারে না। সুতরাং আপনার জন্ম সনদপত্র দিয়ে যার বয়স 18 বছর হয়েছে তিনি ভোটার তালিকা যাবেন, আর যিনি মারা গেছেন ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবেন। এবং আমাদের যদি ইউনিয়ন পরিষদ বা ওইখানকার যে প্রত্যেক গ্রামে আমাদের 1-2টা করে প্রাথমিক স্কুল আছে, আমাদের মাদ্রাসা আছে, মক্তব আছে, ওখানে শিক্ষকরা আছেন, আমাদের মসজিদ আছে, মন্দির আছে, সেখানেও মানুষের জন্য আছেন, তাদেরকে যদি আমরা একটু এনগেজ করি, ভোটার তালিকা আপডেট করার কোনো সমস্যা না। ডক্টর সায়ন্ত, যেমনটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছে, সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে, সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে আবারও কি জটিলতা বাড়ছে কিনা? ওই যে সচিব ভাই বলছিলেন না যে 500 বছরও সংস্কার হতে পারে। আসলে পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে ততদিন সংস্কার লাগবেই। কারণ আজকে যেটা আপনার ন্যায়সঙ্গত, ন্যায্য মনে হবে, 2 বছর পরে সেটাকেই মনে হতে পারে এটা সংস্কার করতে হবে, এটা ন্যায়সঙ্গত হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে এই সংস্কার চলবে। বিজ্ঞানের অগ্রগতি হবে, সংস্কার হবে, মানসিকতা চেঞ্জ হবে, সোসাইটি চেঞ্জ হবে, ধ্যান ধারণা চেঞ্জ হবে, এটা হতেই থাকবে। এখন সংস্কারের লিমিট কত দূর, কি হলে তারা মনে করবেন যে সংস্কার পূর্ণাঙ্গ হয়েছে? আমার মনে হয় কি, দেখেন, আওয়ামী লীগ সরকারের 16 বছর আওয়ামী লীগের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ কোনটা জানেন? চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। চেতনা শব্দটা এমন চমৎকার একটা উপলব্ধিকে তারা অপব্যবহার করতে করতে এবং অতি ব্যবহার করতে করতে একটা গালিতে পরিণত করে ফেলেছিল। চেতনা একটা অ্যালার্জিতে পরিণত করে ফেলেছিল। আমার আশঙ্কা এই সরকারও সংস্কারের মতো একটা চমৎকার একটা বিষয়কে তারা এই অতি ব্যবহার এবং অপব্যবহার হতে হতে না গালিতে পরিণত করে ফেলে। যেমনটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
অভিযোগ করেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হয় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। না, সেটা ব্যাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই মুহূর্তে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো রাজনৈতিক শক্তি এই সরকারকে সামান্যতম ডিস্টার্ব করছে না। এরা সামান্যতম বেকায়দায় পড়ে সেরকম কিছু করছে না, বরং এরা যখন বেকায়দায় পড়ে তখন সকল রাজনৈতিক শক্তি এদের সঙ্গে এক হয়ে এক কাতারে দাঁড়ায়। সেই নজিরে স্থাপিত হয়েছিল চিটাগাংয়ে, যখন ওই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে প্রতিবেশী দেশের ইন্দোনে যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এবং একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে উস্কানি দেয়া হলো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য। সেই ফাঁদে পা না দিয়ে সমস্ত মুসলিম সহ অন্য ধর্মের সমস্ত সাধারণ দেশবাসী এবং সকল রাজনৈতিক দলগুলো এক কাতারে দাঁড়িয়ে গেল এই সরকারকে সহযোগিতা করবার জন্য, তাদের মাধ্যমে দেশকে স্থিতিশীল রাখবার জন্য, দেশকে সহযোগিতা করবার জন্য। সুতরাং তাদের তো ডিস্টার্ব করে এমন কিছু এখনো দেখি। কিন্তু এর আগে তো উপদেষ্টা নাহিদ ইসলাম একটি অভিযোগ করেছিলেন যে রাজনৈতিক দলগুলো চাইছে সংস্কার তাদের অধীনে হোক, তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। না, ব্যর্থ প্রমাণ করার প্রশ্ন না। রাজনৈতিক দলগুলো তো তাদের অধীনে সংস্কার চাইবেই। তারা রাজনীতি করে কেন? তারা রাজনীতি করে কি অন্যরে দিয়ে কাজ করানোর জন্য? আজকে সংস্কারের কথা যারা বলছেন, একটা পয়েন্ট বলেন যে বিএনপির ৩১ দফায় নেই, যেটা ২০২৩ সালে বিএনপি তার সমমানার সব দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে প্রকাশ করেছে, লিখিতভাবে অঙ্গীকার করেছে। সেই ৩১ দফা আর ২০১৬ সালে বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 যে প্রকাশ করেছে, এই দুইটার মধ্যে নেই। অথবা জামায়াত ইসলামী যে তাদের যে সংস্কারের বিভিন্ন ধারা যে তারা প্রকাশ করেছে, এইগুলোর মধ্যে নাই এরকম একটা সংস্কারের ধারা দেখান। আর একজন উপদেষ্টার রেফারেন্স আমাকে দিতে হচ্ছে ডাক্তার সায়ন্ত, যেমনটি সৈয়দা রিজওয়ানা হাসান কিছুদিন আগে বলেছে যে রাজনৈতিক দলে যদি সংস্কার করতে 53 বছরে তারা কেন করেনি। না, করেনি এমন তো নয়। বাংলাদেশটা তো এই পর্যায়ে এমনি এমনি আসেনি। বিভিন্ন সময় সংস্কার হয়েছে বলেই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ফর্ম থেকে পার্লামেন্টারি গভর্নমেন্ট আসছে। সংস্কার হয়েছে বলেই দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন গ্রহণযোগ্য হয়নি তখন সেটাকে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এসছে। সংস্কার হয়েছে বলেই বিভিন্ন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে, যারা যখন ক্ষমতায় থাকে তখন ওই সংস্কার করা আইনগুলিকে তারা বেশিরভাগ সময় মানে না বলে দেশের এই দুরবস্থা তৈরি হয়। এখন না মানার কারণে আবার তাদের বিদায়ের পরে যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিটা হবে, সেই শাস্তিটাও হয় না যে ভবিষ্যতে যারা আসবে তারা যাতে ওইখান থেকে একটা দৃষ্টান্ত নেয় যে আমরাও যদি আইন ভাঙি তাহলে আমাদের এরকম শাস্তি হবে। বাংলাদেশে গত 16 বছর ধরে যা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, রাজনীতিবিদ, সংসদ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যা হয়েছে, এর কোনটা বিধি ব্যবস্থার মধ্যে ছিল? বিধি ব্যবস্থা যা ছিল সেটাও যদি মেনে চলতো তাহলে তো রাতে ভোট হয় না, তাহলে তো এই বিনা বিচারে খালেদা জিয়াকে এভাবে আটক করে রাখতে পারে না, তাহলে তো লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দিয়ে এভাবে আদালতের বারান্দায় ঘুরাতে পারে না, তাহলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এরকম সিনিয়র নেতা, তারেক রহমানের মতো এরকম সব নেতাদেরকে এরকম মামলা দিয়ে সাজা দেওয়ার ঘটনা ঘটে না, তাহলে তো জামায়াতের মতো দলকে 16 বছর রাজনৈতিক যে অফিস সেটা বন্ধ রাখতে হয় না। ফলে দেশে গণতন্ত্র ছিল না। দেশের সংবিধান এত কাটা ছেঁড়ার পর আওয়ামী লীগ যে পর্যায়ে নিয়েছে সেটুকুও যদি মানতো তাহলে এত অঘটন তো ঘটে না। কোন সংবিধান, কোন আইনে লেখা আছে যে এই বিচার সুপ্রিম কোর্টের একজন বা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ এবং তারা মনে মনে মুজিব কোড ধারণ করে রায় লিখবেন, তারা মিথ্যা রায় লিখবেন? সে ঘটনা ঘটেছে। এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে একজন করাপ্ট লোককে তারা জেনে বুঝে প্রধান বিচারপতি বানিয়েছে। তাদের ভাষায় বলছে যে বিচারপতি সিনহার দুর্নীতির কথা তারা আগেই জানতো, জেনে বসিয়েছে কেন? কারণ করাপ্ট নষ্ট লোকদের হুকুমদারি করে চালানো সহজ। আবার সেই বিচারপতি সিনহা যখন তাদের কথা অক্ষর অক্ষরে পালন করেনি, একটু এদিক সেদিক করেছে, তখন আবার ক্যান্সার বানিয়ে প্যাকেট করে বিমানে তুলে পাঠিয়েছে, সেটা আবার ব্যারিস্টার তাপস বলেছে। বিগত 1.5 দশকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অপশাসন দেখে দেখেই কি আমরা রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে ফেলেছি? আমরা 53 বছরে রাজনৈতিক দলগুলোর থেকে যেরকম প্রত্যাশা করি তা পাইনি। কখনো সেটা বেশি ব্যাঘাত ঘটেছে, সেই বেশি ব্যাঘাত ঘটার সময়টা হচ্ছে 72 থেকে 75 এবং এই গত 16 বছর।
এমনকি এই আওয়ামী লীগ সরকারও আগে যে 5 বছর ছিল 96 থেকে, তখনও এতটা ফ্যাসিবাদ ছিল না। ফলে দৃষ্টান্ত হচ্ছে 72 থেকে 75 যখন গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল করা হয়েছিল, 4টি সরকারের নিয়ন্ত্রণের পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, সাংবাদিকদের পথে বসানো হয়েছিল, বিরোধী রাজনৈতিক দলকে নির্মূল করবার জন্য হত্যাকাণ্ড চালিয়েছিল, জাসদের 30,000 নেতাকর্মীকে মেরেছিল, শহীদ সিরাজ শিকদারকে হত্যা করেছিল। এই ঘটনাগুলো ঘটিয়েছিল 72 থেকে 75-এ। আবার সেই আওয়ামী লীগ তার পরের প্রজন্ম শেখ মুজিব কন্যা শেখ হাসিনা প্রথমবার কোনো রকম গডফাদার তন্ত্র কায়েম করলেও ফ্যাসিবাদ তন্ত্র, মাফিয়া তন্ত্র কায়েম করেনি। এই 16 বছরে এসে তারা সেই গডফাদার তন্ত্রের সঙ্গে যোগ করেছে ফ্যাসিজম এবং মাফিয়া তন্ত্র, মাফিয়া রানী হয়ে উঠেছিল। এই যে এইভাবে টাকা পাচার, দুর্নীতি, লুটপাট, ভোটের অধিকার হরণ, এতটা কখনো হয়নি। ফলে 53 বছর ইতিহাসই আমাদের যেরকম কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেখানে কেউই আমরা ছিলাম না, এটা সত্য, এটা মানতে হবে। কিন্তু এই দুইটা সময় এতটা জঘন্য ছিল যে এটা মানুষের মন থেকে গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, রাজনীতি, রাজনীতিবিদ, প্রশাসন, এমনকি নিয়ে একজন সাবেক সচিব আমলাদেরকে কোথায় নিয়েছে। আমলা, পুলিশ, বিচারপতি, সাংবিধানিক প্রতিষ্ঠানে যার অনেক স্বাধীনতা আছে চাইলে কাজ করবার জন্য, কিন্তু নিয়োগ দেওয়া হয় আত্মাটা বন্ধক রেখে। তোর এখানে বডিটা বসালাম, তোর আত্মা আমার কাছে বন্ধক থাকবে, আমি যা নির্দেশ করব ওটাই করবি। সাংবিধানিক পদগুলোতে এরকম আত্মা বন্ধক রাখা, বিবেক বর্জিত, একেবারে বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্কের লোকগুলোকে বসানো হয়েছে। না হলে নির্বাচন কমিশন, তার তো অনেক স্বাধীনতা ছিল, রিজাইন করতে পারতো যদি একটু বিবেক থাকতো। 5% ভোটকে 45% বানাতো না, 15%কে 47% দেখাতো না। এইরকম জঘন্য ইলেকশন করবার পরে দাঁত কেলিয়ে হেসে বলতে পারতো না যে ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। জঘন্য নির্বাচন করবার পরে সংবাদ মাধ্যমের লোকরা যখন প্রশ্ন করে যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই, তখন একজন ক্লাউনের মতো একজন প্রধান নির্বাচন কমিশন দাঁড়িয়ে দেখে বলেন এই যে আমার মেরুদণ্ড আছে। এইরকম একদম একদম ক্লাউনে পরিণত হয়েছিল গোটা রাষ্ট্র। ফলে এইখানে আপনার রাজনীতি, বিচার বিভাগ, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন, এই আমলাদের, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান, একটা দেশে জাতীয় মসজিদের খতিবকে পালাতে হয়। ডক্টর সায়ন্ত, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামোতে যে ধরনের ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত সারিয়ে উঠতে আসলে কি করণীয়, সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানই দেখছি এক ধরনের ক্ষত তৈরি হয়েছে। সেই ক্ষত না সারিয়ে কি আমরা নির্বাচনের দিকে হাঁটতে পারবো? ক্ষত পুরোপুরি না সারিয়ে হাঁটতে পারবো না। কেন পারবো না? পুলিশকে আওয়ামী লীগ 16 বছরের দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল, যে কারণে একটা বাহিনীর গোটা বাহিনীকে পালাতে হয়েছিল। কিন্তু পুলিশ বাহিনীর সবাই তো খারাপ না, কেউ কেউ সাপ্রেস ছিল, কেউ কেউ বাধ্য হয়ে করেছে, কেউ কেউ লোভে পড়ে করেছে, কেউ কেউ সত্যিকার ফ্যাসিবাদ হয়ে উঠেছিল। সেই পুলিশের মধ্য থেকে যারা বাধ্য হয়ে করেছে অথবা ওই সরকারের সব কথায় জিহুজুর করে নাই বলে সাপ্রেস ছিল, তাদেরকে এখন দায়িত্ব দিয়ে সামনে এনে নতুন নিয়োগ দিয়ে পুলিশকে এমন একটা পর্যায়ে তো আনতে হবে যাতে নির্বাচনী দায়িত্ব পালন করবার সময় অন্তত ওই ভেতরের লালন করা ফ্যাসিবাদ আবার জেগে না ওঠে, নির্বাচন প্রভাবিত হতে না পারে। পুলিশ খুব গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচনের সময়ও। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু নির্বাচনী কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সেনাবাহিনীকে যদি বিশেষ ফোর্স হিসেবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মোতায়েন করা হয়, বিজিবি তো মোতায়েন করা যেতে পারে, সেটা একটা বিষয়। প্রশাসনের লোক যারা নির্বাচনটা মূলত কন্ডাক্ট করে, আগের সময় এই ডিসি সাহেবরাই তো রাতের ভোটে বাক্স ভর্তি করা সেই নির্বাচন করে সই করেছেন, কেউ তো আপত্তি করেন নাই। ওই রকম পরীক্ষিত 64 জেলায় 64 জন ডিসি তো আওয়ামী লীগ দিতে পেরেছিল। কিন্তু আগের সময়টা আমরা দেখি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবার তো দায়িত্বে আছে অন্তর্বর্তী সরকার, অরাজনৈতিক সরকার। সরকার বলতে কি বুঝান আপনি? ওই যে একজন কনস্টেবল পর্যন্ত সে তো সরকার, ওই যে সরকারি অফিসের একজন পিয়ন পর্যন্ত সে তো সরকার। সরকার মানে কি এই উপদেষ্টা কয়জন, তারা গিয়ে নির্বাচন করবে? ওই যে বললাম যে একটা ডিসির তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল নির্বাচনে। সেই ডিসি আপনি যদি আগের যেই ফ্যাসিবাদ
দায়িত্বকে ধারণ করা সেই লোকগুলা প্রশাসনে যদি বেশি সংখ্যায় থাকে বা প্রভাবিত করবার ক্ষমতা রাখে তাহলে সুষ্ঠু নির্বাচন পাবেন না। নির্বাচনের সময় বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিভিন্ন বিষয়াশয় নিয়ে কারে রায় দিয়ে অযোগ্য করবে, কারে নির্বাচনে বহাল রাখবে, এই সব খেলা তো তখন চলে। সেই ক্ষেত্রে বিচার বিভাগও গুরুত্বপূর্ণ। ফলে এই বেসিক জায়গাগুলোতে অবশ্যই পরিবর্তন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এখন সেটা করবার নামে যদি এবার কালক্ষেপণ করে যেই গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য 16 বছর জীবন দিল সবাই, তাদেরকে যদি আবার আপনি ওই পরীক্ষার মধ্যে ফেলে দেন যে আবার নতুন করে একটা সংকট তৈরি হলো, কারণ যতদিন যাবে তত নানামুখী সংকট মাথাচাড়া দিয়ে উঠবে। সেটাও তো দেশের জন্য ভালো না, রাজনীতির জন্য ভালো না। আমরা তো অনির্বাচিত সরকারের অধীনে বেশি দিন থাকতে চাই না। আমি চাই আমার যে অধিকারটা আছে ভোট, সেই ভোটের মাধ্যমে আমি একজন জনপ্রতিনিধি যেন নির্বাচন করতে পারি এবং তার দ্বারা পরিচালিত হতে চাই। এবং সে যদি প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করে, সে যদি খারাপ আচরণ করে, সে যদি দম্ভ দেখায়, সে যদি লুটপাট করে, সে যদি আমার মর্যাদাহানি করে, সে যদি দেশের ক্ষতি করে, তাহলে যেন পরে যে কোনো সময় তাকে আবার ভোটের মাধ্যমে আমি জবাব দিতে পারি, অথবা প্রয়োজন হলে তার আগেই রাস্তায় নেমে তার জবাব দিতে পারি, আমি যেন উচ্চকণ্ঠ হতে পারি, সে অধিকারটা থাকে। এটাই তো চাওয়া। তো সেই বেসিক চাওয়ার ক্ষেত্রে তো আপনার অনন্তকাল ধরে সংস্কারের জন্য বসে থাকার সুযোগ নাই, তাতে দেশের ক্ষতি হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবু আলম শহীদ খান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছে, আমরা হয়তো কেউ কেউ ভুলে গেছি, আবার কেউ কেউ বলার চেষ্টা করছে যে সংস্কার আরো পরে হলেও হবে। আমাদের অন্যতম দাবি ছিল গভীর সংস্কার, যাতে পুরনো কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের আর পুনরাবৃত্তি না ঘটে। তাই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। এখনো রাজনৈতিক দলগুলোর অধীনে সংস্কার হবে, এ বিষয়ে আমরা আস্থা অর্জন করতে পারছি না কেন? আস্থা অর্জন করতে পারছি না বিকজ রাজনৈতিক দলগুলো সংস্কার নামে সংস্কার ঠিক মতো করেনি। কিছু সংস্কার হয়েছে উনি তো বললেনই। তো ধরেন যে আমাদের 3 জোটের একটা রূপরেখা ছিল, বা 71 মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, তার তো একটা গোল ছিল যে একটা মানবিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। এই গোলটা কিন্তু চেঞ্জ হয়নি। এটা এখন পর্যন্ত জনগণের গোল একটাই, জনগণ এটাই চায়, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ। এটার মধ্যেই সব কিছু আছে। তো আপনি এখন আমরা মুক্তিযুদ্ধের পরে যে সরকার গঠিত হয়েছে, তারা মুক্তিযুদ্ধের স্বপ্ন অধরা রেখে দিয়েছে, বাস্তবায়ন হয়নি। তারপরে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে যে আপনার 90 সালে একটা গণ অভ্যুত্থান হলো। 90 সালে যে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান হয়েছে, যে এরশাদ সাহেবের সরকারের বিরুদ্ধে আমরা গণতন্ত্রে ফেরত আসার জন্য, তখন একটা 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল। ওটাও কিন্তু একটা সংস্কারের মতো ছিল। কিছুটা দেখেছে, যেমন আমরা পার্লামেন্টারি সিস্টেমে গিয়েছি, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল। বিএনপির যে নির্বাচনী ইশতেহার বা বিএনপির যে গঠনতন্ত্র, সেখানে তারা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি রেখেছিলেন। তারা সেটা নিয়ে বার্গেন করতে পারতেন। বাট বিএনপি নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন হওয়ার পরে পুরো পার্লামেন্ট একসাথে বসে একটা পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে আমরা গিয়েছি। কিন্তু আর অন্যান্য যা ছিল সেটা আমরা বাস্তবায়ন করিনি। এবং বাস্তবায়ন না করার কারণে হয়তো রাজনীতিবিদদের উপরে আস্থাটা কম। যে রাজনীতিবিদরা এতদিন চালিয়েছেন, যেটা আপনি বললেন যে একজন উপদেষ্টা এরকম বলেছেন যে রাজনীতিবিদরা 53-54 বছরের কোনো সংস্কার করেনি। উনি ওনার মন্তব্য তো করতেই পারেন, দিস ইজ ডেমোক্রেসি, বিউটি অফ ডেমোক্রেসি। তো আমরা তো কিছু করতে পারিনি, খালি রাজনৈতিক দলের দায়, তো নাগরিকদের কোনো দায় নেই। আপনি 90 গণ অভ্যুত্থানের সময়কার সিচুয়েশনটা চিন্তা করেন। দেশের সমস্ত পেশাজীবী মানুষরা, সাংবাদিক, ডাক্তার, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, প্রশাসক, পুলিশ এবং আরও অন্যান্য যারা ছিলেন, বিশেষ করে আইনজীবী সমিতি, তাদের নেতৃত্বে একটা দেশে একটা গণজাগরণ তারা সৃষ্টি করেছিলেন এবং সেটার ভিত্তিতে একটা আন্দোলন হয়েছিল এবং আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছিল এরশাদ সরকারের। তো তারপরে যে রূপরেখাটা তৈরি হলো, সেই রূপরেখাটা আমরা ফলো করতে পারিনি। এবং না ফলো করে আবার তো আমরা এমন অবস্থা সৃষ্টি করলাম যেখানে আমরা সব কিছু লণ্ডভণ্ড করেছি। তো সব কিছু লণ্ড করেছে, সারা অঙ্গে ঘা বলছেন আপনি। হ্যাঁ, ঘা সারা অঙ্গে থাকলে মলম টলম তো লাগাতে হবে, কিছু কিছু অপারেশনও করতে হবে। আমাদের তিক্ত অভিজ্ঞতাই কিন্তু আমাদের এই আশঙ্কার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একটা সময় ফ্যাসিবাদী হয়ে ওঠে। এর পেছনে কি কারণ বলে আপনি মনে করেন? প্রশ্নটি থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক দলের টানাপোড়েন এই শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একটা সময় ফ্যাসিবাদী হয়ে ওঠে কেন? যেহেতু মানে কন্ডিশন থাকে ফ্যাসিবাদী হয়ে ওঠার, আপনার যে আপনি যেভাবে চিন্তা করেন একক নেতৃত্ব এবং পার্লামেন্টে যদি 2/3 বেশি আসন থাকে তখন আপনি তো যা খুশি তাই করতে পারেন, সংবিধান যখন তখন পরিবর্তন করতে পারেন। পার্লামেন্টে যদি বিরোধী দল না থাকে তখন আপনি ওই ধাক্কাটা থাকে না, চ্যালেঞ্জটা থাকে না। পাশাপাশি যদি নাগরিক সমাজ যদি স্ট্রং না হয়, তা আমরা গত মানে 54 বছর ধরেই কিছু কিছু ক্ষয় হয়েছে, কিছু কিছু খারাপ জিনিস হয়েছে, বাট গত 16 বছরে টোটাল ক্লাপস করেছি আমরা। ফ্যাসিবাদী থেকে যে মাফিয়া তন্ত্রে রূপান্তরিত হয়ে গেছিলেন, তো ওটার তো কোনো তুলনা হয় না। তো সেই কারণে একটা রাজনৈতিক দলের নিজস্ব যে গঠনতন্ত্র আছে বা নিজস্ব যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেখানে অনেক বড় পরিবর্তন করতে হবে। আমাদের দেশে আমরা যে কোনো রাজনৈতিক দলে একক নেতৃত্ব বা পারিবারিক নেতৃত্ব, রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের ভেতর কতটা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা সেটা আমরা ওইভাবে দেখি নাই। এটা একটা সাধারণ কথা আসছে, আসলে গণতন্ত্রের চর্চা নেই। বাট রাজনৈতিক দলগুলোর যে গঠন একেবারে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র কিভাবে চর্চিত হবে এটা নিয়ে একটু আলাপ আলোচনার দরকার আছে। সেটা রাজনৈতিক দলগুলো করবে, আমরা করতে পারবো না। কারণ আপনি বড় বড় রাজনৈতিক দলে আপনি ইনফ্লাক্স অফ কর্মী বাহিনী আপনি বন্ধ করতে পারবেন না, তখন খুব বাছাই করতে পারে না। এটা জামাতে ইসলামের পক্ষে করা সম্ভব যে তারা বাছাই করবে। তারাও কতটুকু করেছে, তাদের তো অনেক রাজনৈতিক ভুল আছে। 71-এ তাদের রোল চিন্তা করেন, তো খুবই ভালো একটা দল, খুবই সুন্দর করে কর্মী বাহিনী তৈরি করে। বাট 71-এ একটা প্রধান ভুল, পাকিস্তান রক্ষা করতে হবে, এবং পরে পাকিস্তান আর্মির সাথে তারা মিলেমিশে যা করেছে যেটা ইতিহাস হয়ে আছে, তাই না? সুতরাং আপনি খুব ভালো রাজনীতি, বা ধরেন বাম দলগুলোর কথা চিন্তা করেন, কমিউনিস্ট পার্টি, খুব বাছাই প্রক্রিয়াটা খুব ভালো, ভালোর মধ্যে দিয়ে যেতে যেতে নিজেরা টুকরা টুকরা হয়ে ভুল রাজনীতি করে, অস্ত্রের রাজনীতি করে, সশস্ত্র সংগ্রাম, নকশালাইট, অনেক পপুলার মুভমেন্ট ছিল কিন্তু নকশালবাড়ি আন্দোলন, বিশাল আন্দোলন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব মেধাবী ছাত্র চলে গেছিল। জামায়াতের ভূমিকার কথা বলছিলেন, কিন্তু জামায়াত তো দাবি করছে বাংলাদেশে দুটি আসলে দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী, একটি জামায়াত। জামাত তো নিজেকে দেশপ্রেমিক দাবি করতেই পারে, এটা কি অন্য দলকে দাবি করে না? অন্য সব দল কি দেশদ্রোহী নাকি? সেই প্রশ্নের উত্তর তো কেউ চায়নি তাদের কাছে। তো আর তারা সেনাবাহিনীকে দেশপ্রেমিক, আমরা সবাই সেনাবাহিনীকে এখন দেশপ্রেমিক বলি, কেন ওটা লাস্ট রিজোর্টের মতো। কারণ এখন সেনাবাহিনী ছাড়া তো আর কোনো বাহিনী নাই, যে পুলিশ বাহিনী মোটামুটি এমন অবস্থার সৃষ্টি হয়েছে, পুলিশের নিজেরই কনফিডেন্স নাই তারা কি কাজ করবে। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, যেভাবে পুলিশদের সমস্ত থানা লুট করা হয়েছে, সেই অস্ত্রের তো 30% অস্ত্র, 3000-এর বেশি অস্ত্র এখনও ফেরত যায়নি। তো এই অস্ত্র উদ্ধার হচ্ছে না। তো এর বাইরে তো একমাত্র আমাদের এখানে গত ক্রাইসিসের সময় ছাত্র গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে সেখানে সেনাবাহিনীর যে রোলটা ছিল, সেই রোলের কারণে সেনাবাহিনীকে তো অবশ্যই বলতে হবে যে তারা আমাদের দেশে একটা বিশেষ মুহূর্তে, একটা জাংচারে, এই সন্ধিক্ষণে, তখন তারা আমাদেরকে দেশটাকে রক্ষা করার একটা ব্যবস্থা করেছেন। এবং এই যে বিশৃঙ্খলা হয়ে যেত এবং বিশাল আরও কিছু ঘটতে পারতো, সেটা থেকে তারা আমাদেরকে একটা পথ দেখিয়েছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে তো অন্য কোনো কথা নেই। এটা জামাতি বলে না, সবাই বলে যে দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং তাদের রোল আছে, তাদের ইন্টারভেনশন দরকার, এবং তারা কিভাবে আগামীতে সরকারকে সহযোগিতা করবেন সেটা খুবই ইম্পর্টেন্ট হবে। ওইটার উপরে নির্ভর করবে আমাদের নির্বাচনটা কত সুন্দর হবে। তার আগে তো নির্বাচনের সংস্কার, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি, এইসব জায়গায় নেতৃত্বের রদবদল করে নেতৃত্ব, যেখানে এখনো অভিযোগ রয়েছে প্রশাসন কিংবা সচিবালয়ে এখনো ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে অবস্থান করছে, সেই জায়গা থেকে আমাদের নির্বাচনে আবার আমলাতন্ত্রের প্রভাবের কথা এটা খুব সাদামাটা ভাবে বললে এটা ঠিক হবে না। সেই জন্য আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে আমাদের একটা 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একটা 21শে জুন হয়েছিল। তো এই যে বিভিন্ন লোকজন, তখনকার সরকারের আমলে যারা নিযুক্ত ছিল তাদের 20%ও চেঞ্জ করতে হয়নি। এটা সরকার যিনি চালাবেন তিনি কেমন নির্বাচন চান এবং তার ইয়েটাকে তিনি কতটা কঠোর এবং কি দিলেন, নেতৃত্বকে কি বললেন। ঠিক আছে, মনে করেন রংপুরের ডেপুটি কমিশনার মিস্টার এক্সকে ক্যাবিনেট সেক্রেটারি বা যারা উপদেষ্টা যারা চালাবেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার, একটাই কথা বলবেন যে আপনার ওখানে যদি নির্বাচন নিয়ে কোনো কিছু হয় ইউ আর রেসপন্সিবল, এবং তারপরে আপনার ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবস্থাটা তড়িৎ হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা হবে।
ও ঠিক হয়ে যাবে। এগুলো নেতৃত্ব পর্যায়ে যদি আপনি কিছু রদবদল করেন এবং তারপরে যদি একেবারে কঠোরে হুঁশিয়ারি দেন, নির্বাচন ঠিকঠাক হবে। নির্বাচন এই দেশে ঠিকঠাক মতো হয়েছে, ঠিকঠাক হয়নি এরকম না, একেবারে সব কিছু পচে গলে যায়নি। আর এই যে ফেসিবাদের দোষর, ফেসিবাদের ট্যাগিং করা, এই ট্যাগ থেকে আমরা বেরিয়ে যেতে হবে। আগে তো ট্যাগ ছিল শুধু মানে শেখ হাসিনার বিরুদ্ধে বা ওই সরকারের বিরুদ্ধে কিছু বললেই শিবির, জামাত, জঙ্গি ট্যাগ। এখন আপনি যে কোনো সময় যে কাউকে একটা রঙিন করে দিচ্ছেন যে ফেসিবাদের দোষর। আর সবাই কি ফেসিবাদের দোষর ছিল নাকি? যারা কারা কারা বেনিফিশিয়ারি আছে সব তো আমাদের সামনে আছে। 10 বছরের ট্যাগের ট্রেন্ড থেকে আমরা বের হতে পারবো কিনা? না, এই ট্যাগের ট্রেন্ড থেকে তো বের হওয়া তো একটা রাজনৈতিক সংস্কার। আপনি ট্যাগ ছেড়ে দেন, আপনি রাজনৈতিক সংস্কার করেন। প্রত্যেকটা দলের সংস্কার দরকার আছে। তারা নিজেরাই, যে আপনি বললেন না, তৃণমূল থেকে গণতন্ত্র কিভাবে এস্টাবলিশ করা যায় সেটা তারা চেষ্টা করতে পারেন। তাদের গঠনতন্ত্রে তারা কি কি পরিবর্তন আনবেন সেটা দেখতে পারেন। এই যে 31 দফার কথা বলা হয়েছে, এটা পুরোপুরি তো গণতন্ত্রে এখনো আসে নাই। তো এটা গঠনতন্ত্র ঠিক করেন, ঘোষণাপত্র ঠিক করেন, যে 2 বার প্রধানমন্ত্রী হবেন, এগুলো আনেন আপনারা সব কিছু। এবং যে সমস্ত সংস্কারের ব্যাপারে ঐকমত্য হবে, সেই সমস্ত সংস্কার যে রাজনৈতিক দলগুলো করবে সেটার ব্যাপারে একটা কমিটমেন্ট নিতে হবে। এবং কমিটমেন্ট তো করতেই পারেন, উনি বলতে পারেন বা একটা রাজনৈতিক দলের নেতা বলতে পারে হ্যাঁ আমরা সব করবো। 3 জোটের রূপরেখার সময় কিন্তু এটা কমিটমেন্ট ছিল, রাখেন নাই। তাহলে তার কমিটমেন্টটা ওপেন হতে হবে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হতে হবে, একটা চুক্তি, রাজনৈতিক বন্দোবস্ত হতে হবে, এটা সাইন ডকুমেন্ট হতে পারে, যেটার একটা পাওয়ার থাকবে, কোর্টে যাওয়ার মতো পাওয়ার। অ্যান্ড দেন আপনি ডিক্লেয়ারও করলেন মানুষের সামনে। সবচেয়ে বড় জিনিস কি, এটা খুবই ইম্পর্টেন্ট, যে এই সংস্কার যাই বলি না কেন, বাংলাদেশে যদি একটা ভেরি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি না থাকে, বাংলাদেশে যদি একটা স্টিল ফ্রেম সিভিল সার্ভিস না থাকে, বাংলাদেশে যদি ওই সিভিল সার্ভিসের মধ্যে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলাকারী বাহিনী সবাই আছে, সেটা যদি না থাকে, যারা আইন অনুযায়ী কাজ করবে, যারা কোনো দলের হয়ে কাজ করবে না, যেটা আছে ভারতে। একটু আগে আপনি মানে অফলাইনে ভারতের কথা আমরা আলোচনা করছিলাম, সেখানে তো জেলা শাসকের কাছে ইভিএম মেশিনগুলো 7 দিন থেকে 21 দিন থাকে। কোনো রাজনৈতিক দল তো বলে না ওখানে রাখা যাবে না, উনি চেঞ্জ করে দিবে, কারচুপির অভিযোগ আনে না। তাদের জুডিশিয়ারি কথা চিনতে পারে। ইভেন ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, তাদের জুডিশিয়ারি, তাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, আমাদের কি একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি না থাকলে, ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস এবং স্টিল ফ্রেম সিভিল সার্ভিস না থাকলে, আপনি ওই গণতন্ত্র আর রাজনৈতিক দলের সংস্কার কিছুই হবে না। ওইটা আর গণতন্ত্র, ডেমোক্রেসি অ্যান্ড ব্যুরোক্রেসি, এটা কিন্তু একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ওইটা যতদিন আমরা করতে না পারবো ততদিন কিন্তু আপনি অনেক কিছুই হবে না। ডক্টর সায়ন্ত, নির্বাচন নিয়ে যখন আলোচনা আমরা করছি তখন আসলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়েও নানামুখী আলোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছে কিংস পার্টি হিসেবে গঠিত হতে যাচ্ছে। আপনার কি মতামত? না, রাজনৈতিক দল করার অধিকার তো সবার আছে, এবং রাজনৈতিক দল হলে রাজনীতিতে এবং গণতন্ত্র উত্তরণের যে প্রতিযোগিতা সেটা বাড়বে। এটাকে আমি দোষের বলে দেখি না। ফলে ছাত্ররা বা নাগরিক কমিটি তারা রাজনৈতিক দল গঠন করতে যদি চায়, সেটাকে আমি ওয়েলকাম করি। এটা ডেফিনেটলি একটা তারুণ্য নির্ভর নতুন একটা দল হতে পারে। কিন্তু সন্দেহটা যেভাবে জাগছে, সেখান থেকেও তাদেরকে সরিয়ে আনতে হবে যে সরকারের আনুকূল্য নিয়ে তাদের আশ্রয় প্রশ্রয়ে রাজনৈতিক দল হয়ে তারা নির্বাচনমুখী হতে চায় কিনা। তাহলে তাদের কারণে যদি এই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে কারণে রাজনৈতিক দলের অধীনে, দলের সরকারের অধীনে নির্বাচনে কারো আস্থা নেই, যে ওই দল, কোনো দল বিশেষ, তার দলে ওই সরকার কোনো বিশেষ দলের প্রতি আনুকূল্য দেখাতে পারে। ঠিক একই কারণে যদি এই ছাত্র নাগরিক কমিটি বা ছাত্ররা যদি রাজনৈতিক দল করে এবং এটা যদি স্পষ্ট হয় যে এই সরকারের কোনো রকম আনুকূল্য বা একটু ভালোবাসা তাদের প্রতি বেশি আছে, তাহলে অপরাপর রাজনৈতিক শক্তিগুলি তাদের মনে হতে পারে যে এই সরকার নির্বাচনে হিডেন অনেক বিষয় আশয় থাকে নির্বাচনে। যেমন 2008 সালের নির্বাচনটা অত্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে 2008 সালের নির্বাচনটা, এবং সেটাকে কেউ দেখাতে পারেনি এত কি কারচুপি হয়েছে, কি হয়েছে, এত ভালো নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা ছিল একদম ডিজাইন, একটা বিশেষ ডিজাইনের নির্বাচন। ভারতের
পরামর্শে বা ষড়যন্ত্রের অংশ হিসেবে 111 সরকারের মাধ্যমে শেখ হাসিনাকে ব্রুট মেজরিটি নিয়ে আনা এবং বিএনপিকে অত্যন্ত নগণ্য সিট দিয়ে বিদায় করে দেওয়ার যে একটা ব্লুপ্রিন্ট ছিল, সেই নির্বাচন হয়েছিল 2008 সালে। 2008 সালের নির্বাচন নিয়ে কেউ কথা বলে না সেনাবাহিনীর অধীনে হয়েছে বলে, কিন্তু ওই নির্বাচনে অনেক কেন্দ্র আছে, আপনি এখনও তাদের ওয়েবসাইটে ঢুকে দেখেন শতভাগ ভোট পড়ার নজির আছে। তাহলে শতভাগ ভোট পড়ার নজির যদি থাকে কোনো কেন্দ্রে, সেটা নিয়ে তদন্ত হলো না কেন? কেউ প্রশ্ন তোলেনি। সেই নির্বাচনের আগে আরপিও চেঞ্জ করে বিভিন্ন যে আসন পুনর্বিন্যাস করা হয়েছিল, সে আসন পুনর্বিন্যাস করা হয়েছিল একটা বিশেষ টার্গেট নিয়ে, যেখানে যেখানে বিএনপি অধ্যুষিত এলাকা সেটাকে কাটাছেঁড়া করে আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য। ফলে ওই রকম যদি এখনও যদি মনে করে কেউ যে এই সরকারেরও এরকম নতুন কোনো দল গঠন করে তাদের প্রতি বিশেষ আনুকূল্য দেখাবে, এই সন্দেহটা যদি তৈরি হয়, তখন রাজনৈতিক দলগুলি যদি মনে করে যে না, রাজনৈতিক দলের সরকারের অধীনে যে কারণে নির্বাচন নিরাপদ নয় বলে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চাচ্ছি, ঠিক একই কারণে এই সরকারের অধীনে আমরা নির্বাচনটাকে নেয়ার স্বাচ্ছন্দ্য পাচ্ছি না, তখন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটা সামনে জোরে সোরে যদি আসে, সেটা কি এই সরকারের জন্য ভালো হবে নাকি এই সংগঠনের জন্য? সেই জন্য তারা রাজনৈতিক দল করতেই পারে, আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে এমনভাবে যে এই সরকারের কোনো রকম আশ্রয় প্রশ্রয় না। গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের নেতা ছিল ডাক্তার ইমরান সরকার, কোথায় হারিয়ে গেছে? শুধুমাত্র সরকারের বিরিয়ানি ভ্রাম্যমাণ আদালত আর সরকারের পৃষ্ঠপোষকতায় আশ্রয় প্রশ্রয় চলার কারণে। সুতরাং আশ্রয় প্রশ্রয় পেলেই যে বড় হয়ে যাবে এমন নয়। মাঝখান থেকে বাংলাদেশের এই সরকার ভবিষ্যৎ নির্বাচন এবং রাজনৈতিক বিধি ব্যবস্থাকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিতে পারে, এই আশঙ্কাটা করছে যাতে সেটা না হয়। রাজনৈতিক দল নিয়ে কোনো আপত্তি নেই আমার। দর্শক, এখানে শেষ করছি যেটা স্যার নিবেদিত দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।